আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ। শুরুতেই জানাবো, কিছু মানুষ নিজেদেরকে বুদ্ধিমান এবং দেশপ্রেমিক মনে করে আর সমগ্র জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ৫ আগস্টের বিজয় অনেক প্রাণ এবং রক্তের বিনিময়ে অর্জিত। রক্তে ভেসে গেছে বাংলাদেশের রাজপথ। দেশের মানুষ বারবার দেশমাতৃকার জন্য জীবন দিয়েছে। তার ফলশ্রুতি কি এই বাংলাদেশ? আজকে ৩ মাসও যায়নি, রাস্তায় রাস্তায় অবরোধ। কেন এই ভয়াবহ হিংসা? সমস্যা কোথায় আর কত এই বিভাজন? এবারে জানাবো, সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে পার্শ্ববর্তী দেশ। বাংলাদেশ জঙ্গিবাদী, অসহিষ্ণু এবং দেশের সংখ্যালঘুরা বিপন্ন অবস্থায় রয়েছে। বিশ্বের কাছে এমন একটা চিত্র তুলে ধরতে প্রতিবেশী দেশ ভারত পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সহিংসতার তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ। জানাবো, আমেরিকান দূতাবাসে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আঙুলের ছাপ দিতে বুধবার দুপুর 2:15টার দিকে তার বাসভবন ফিরোজা থেকে রওনা হন বেগম জিয়া। বেলা 2:30 দিকে দূতাবাসে পৌঁছান তিনি। এদিকে হবিগঞ্জের দুপক্ষের সংঘর্ষে ওসিসহ আহত ৩০। হবিগঞ্জের আজমিরিগঞ্জে গ্রাম পঞ্চায়েত কমিটির সমিতির ফান্ডে রাখা টাকার হিসাবকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ওসিসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবারে থাকছে কর ফাঁকির মামলায় তারেক রহমানকে অব্যাহতি। কর ফাঁকির অভিযোগে এনবিআরের করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক রেজাউল করিম এ আদেশ দেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। হঠাৎ জর্ডান সীমান্তে গর্ত খুঁড়ছে ইসরায়েলি সেনাবাহিনী। ইরানের মাটিতে ইতিহাসের প্রথমবারের মতো ইসরায়েলের হামলার সময় তেল আবিবের পাশে দাঁড়িয়েছিল জর্ডান। এমনকি ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছিল তারা। অথচ সেই জর্ডানের সীমান্তে এবার নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসরায়েল। সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস ঘোষণা দিয়ে এই অঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে মির্জা ফখরুল। কিছু মানুষ নিজেদেরকে বুদ্ধিমান এবং দেশপ্রেমিক মনে করেন আর সমগ্র জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ৫ আগস্টের বিজয় অনেক প্রাণ এবং রক্তের বিনিময়ে অর্জিত। রক্তে ভেসে গেছে বাংলাদেশের রাজপথ। দেশের মানুষ বারবার দেশমাতৃকার জন্য প্রাণ দিয়েছে। তার ফলশ্রুতি কি এই বাংলাদেশ? আজকে ৩ মাসও যায়নি, রাস্তায় রাস্তায় অবরোধ। কেন এই ভয়াবহ হিংসা? সমস্যা কোথায় আর কত এই বিভাজন? বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ৯০-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ ডাক্তার শামসুল আলম মিলনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদতা শুরু হয়েছে? এটি কি চিন্তা করতে পারেন? গত কয়েকদিনের ঘটনায় আমরা অত্যন্ত চিন্তিত, উদ্বিগ্ন এবং আতঙ্কিত। বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে? আমাদের সবাইকে দায়িত্বজ্ঞান সম্পন্ন কথা বলতে হবে। আজকে কিছু মানুষ নিজেদেরকে বুদ্ধিমান এবং দেশপ্রেমিক মনে করেন আর গোটা জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে, অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য মিডিয়াতে যে ধরনের আক্রমণ শুরু হয়েছে তার নিন্দা জানাই। যে মিডিয়ার স্বাধীনতার জন্য সারা জীবন লড়াই করলাম, সেখানে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও এই বাংলাদেশ আমি কখনো দেখতে চাইনি। আগেও না, কারো দ্বিমত থাকতে পারে, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা জীবন দিয়ে রক্ষা করতে হবে। এটাই গণতন্ত্র। আমরা এক ফ্যাসিবাদকে উৎখাত করেছি কারণ সে আমার গলা টিপে ধরেছে। অতএব ভেবেচিন্তে কাজ করতে হবে। বিএনপির মহাসচিব বলেন, সোশ্যাল মিডিয়ায় দেখি কিছু সংখ্যক মানুষ আছেন যারা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও লেখেন। আমরা কি বুঝি? আমাদের ভয়টা কোথায়? কোন জায়গায় দাঁড়িয়ে আছে? অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ফখরুল ইসলাম বলেন, এ সরকার কারো একক নয়, অসংখ্য তরুণ জনতার আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে অর্জিত। সুতরাং গণতান্ত্রিকভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করুন। এমন কোনো কথা বলবেন না যাতে মানুষ বিভ্রান্ত না হয়। যদি দেশকে ভালোবাসেন, অন্যায়কে প্রশ্রয় দেবেন না, কারো কাছে মাথা নত করবেন না।
সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে পার্শ্ববর্তী দেশ। বাংলাদেশে জঙ্গিবাদ, অসহিষ্ণু এবং দেশের সংখ্যালঘুরা বিপন্ন অবস্থায় রয়েছে। বিশ্বের কাছে এমন একটা চিত্র তুলে ধরতে প্রতিবেশী দেশ ভারত পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সহিংসতার তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ। নেতাদের অভিযোগ, চট্টগ্রামের ঘটনাকে কেন্দ্র করে ভারতের যে বিবৃতি তা রীতিমতো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ। চট্টগ্রামের ঘটনা পরিকল্পিত, এটাকে আন্তর্জাতিক এজেন্ডা করে অপপ্রচার চালাচ্ছে পার্শ্ববর্তী দেশ। তারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করবার চেষ্টা করছে। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে অপতৎপরতা চলছে তা রুখে দিতে সরকার এবং জনগণের প্রতি আহ্বান জানান নেতারা। বুধবার দুপুরে রাজধানী তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এক সম্মেলন সভায় এমন অভিযোগ করে গণতন্ত্র মঞ্চ। সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে, একটা হিংসার চূড়ান্ত জায়গায় যাচ্ছে। এরকম ঘটনা দেশে কম দেখি, আশপাশে দেখি। এ ঘটনা যখন শুরু হয়েছে তখন প্রতিবেশী দেশের বক্তব্য, বিবৃতি আমাদের চিন্তিত করে। পত্রিকা অফিসের সামনে গরু জবাইয়ের ঘটনাকে বিভৎস ঘটনা উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা মিডিয়ার পরিপূর্ণ স্বাধীনতার কথা বলি, কিন্তু কিছু পছন্দ না হলে সেটা বলার ধরন আছে। কিন্তু অস্ত্রের ভাষায় বলবেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সরকারকে চোখ কান খোলা রাখার পরামর্শ দিয়ে মান্না বলেন, সরকার ঘটনা ঘটার পরে কাজ করবে সেটা নয়, লক্ষণ দেখলেই বোঝা যায় কি হতে পারে। গত কয়েকদিনে যেসব ঘটনা ঘটেছে এর পেছনে সরকার হেঁটেছে। সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত সক্রিয় নয়। সরকারকে আরও সতর্ক হতে হবে। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক বলেন, ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পরাজয়কে বিজেপি সরকার এবং তার পরাজয় হিসেবেই দেখছে। তারা বাংলাদেশের বিরোধী তৎপরতা, গণঅভ্যুত্থান বিরোধী তৎপরতা, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপতৎপরতা অব্যাহত রেখেছে। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সাইফুল হক বলেন, ভারত সরকারের পক্ষ থেকে প্রতিনিধি সাংবাদিক সম্মেলন করে যে ভাষায় বিবৃতি বা বক্তব্য দিচ্ছে, এটাকে মনে করি এক ধরনের উস্কানি শামিল। পরিকল্পিত সহিংসতার পরিবেশ সৃষ্টি করতে চট্টগ্রামে এ ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব। তিনি বলেন, হত্যার যে ধরন তা দেখে বোঝা যায় তারা উস্কানি দিচ্ছে, যাতে মুসলিমরা হিন্দুদের উপর হামলা করে। সেই হামলাগুলোকে বাংলাদেশের বাস্তবতা হিসেবে সারা দুনিয়ায় দেখানো যায়। অভ্যুত্থানকে কালিমালিপ্ত করা যায়। এ ধরনের তৎপরতাকে প্রতিরোধ করতে হবে। আমেরিকান দূতাবাসে পৌঁছেছেন খালেদা জিয়া। বাংলাদেশে অবস্থিত আমেরিকান দূতাবাসে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আঙুলের ছাপ দিতে বুধবার দুপুর 2:15টার দিকে তার বাসভবন ফিরোজা থেকে রওনা হন বেগম জিয়া। বেলা 2:20 দিকে দূতাবাসে পৌঁছান তিনি। এর আগে দূতাবাসে যাওয়া আসার পথে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত ডিএমপির কমিশনার বরাবর চিঠি দেওয়া হয়েছে। আমেরিকার ভিসা সংক্রান্ত ব্যাপারে খালেদা জিয়া ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাসে যাচ্ছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। চিকিৎসকদের পরামর্শে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হচ্ছে। এ সংক্রান্ত সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সও ঠিক করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আসছে ডিসেম্বরের শুরুতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়া এবং তার সফর সঙ্গীরা। সূত্র জানিয়েছে, 1 অথবা 2রা ডিসেম্বর খালেদা জিয়া রওনা হবেন। এর মাধ্যমে প্রায় 8 বছর পর লন্ডনে তার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে খালেদা জিয়ার। চিকিৎসকরা পরামর্শ দিলে যুক্তরাষ্ট্রের জন হপকিন্সে যেতে পারেন খালেদা জিয়া। সুস্থ হয়ে দেশে ফেরার পর পবিত্র উমরা পালনে সৌদি আরবে যাবার কথা রয়েছে তার। বিষয়টি নির্ভর করবে তার শারীরিক অবস্থার উপর। তার পরিবার এবং চিকিৎসকরা এবং বিএনপির শীর্ষ কয়েকজন নেতা সার্বক্ষণিকভাবে বিষয়টি দেখভাল করছেন। হবিগঞ্জের দুপক্ষের সংঘর্ষে ওসিসহ আহত 30। হবিগঞ্জের আমিরগঞ্জে গ্রাম পঞ্চায়েত কমিটির সমিতির ফান্ডে রাখা টাকার হিসাবকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ওসিসহ উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার সকাল 9টায় উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, নোয়াগড় গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি এবং আওয়ামী লীগ নেতা শাহজাহান মিয়ার কাছে গ্রাম পঞ্চায়েত সমিতির ফান্ডের টাকা এবং নোয়াগড় মাদ্রাসা ফান্ডের প্রায় কোটি টাকারও বেশি রক্ষিত ছিল। ফান্ডের সেই টাকার হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য বিগত কয়েক সপ্তাহ যাবৎ বেশ কয়েকবার মাদ্রাসা কমিটির সভাপতি বশির মিয়া সহ গ্রামবাসীর একাংশ শাহজাহান মিয়াকে তাগাদা দেন, কিন্তু প্রতিবারই শাহজাহান মিয়া হিসাব না দিতে গড়িমসি শুরু করেন। এরই প্রেক্ষিতে মঙ্গলবার রাতে মাদ্রাসা কমিটির আহ্বায়ক বশির মিয়া সহ এলাকার কিছু মানুষ হিসাবের জন্য শাহজাহান মিয়ার কাছে গেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই জেরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয় ইউপি সদস্য